আসসালামু আলাইকুম। অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার হঠাৎ করেই সপরিবারে ঢাকা ছেড়েছেন। 20 আগস্ট দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাইকমিশনার ইমরান হায়দার তার স্ত্রী ও ছেলে ঢাকা ছেড়ে ব্যাংকক হয়ে পাকিস্তান চলে গিয়েছেন। মাত্র 2 সপ্তাহ আগে হাইকমিশনারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ইমরান হায়দার ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সে ঘটনার পর হঠাৎ করে পাকিস্তানি হাইকমিশনার সপরিবারে ঢাকা ছাড়ায় কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ মাত্র 15 মাস আগে ঢাকায় পাকিস্তানের আগের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফও একইভাবে ঢাকা ছেড়েছিলেন। তখন তার ওইভাবে ঢাকা ছাড়ার বিষয়টি নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কূটনৈতিক প্রোটোকল না মেনে বন্ধু ও বান্ধবীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে সে সময় বেশ বেকায়দায় পড়েছিলেন সৈয়দ মারুফ। ওই সফরের মাঝখানে জরুরি তলবে তাকে পাকিস্তান ফেরত যেতে হয়েছিল। পাকিস্তান হাইকমিশন থেকে প্রথমে 2 সপ্তাহের ছুটির কথা বলা হলেও ঢাকার কর্মস্থলে আর ফেরত আসতে পারেননি সৈয়দ আহমেদ মারুফ, বরং তার জায়গায় দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয়েছিল ইমরান হায়দারকে। কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী একজন হাই কমিশনার কত দিনের জন্য ছুটিতে যাচ্ছেন সেটি হোস্ট কান্ট্রিকে জানাতে হয়, কিন্তু ইমরান হায়দার কত দিনের জন্য পাকিস্তান বা ছুটিতে গিয়েছেন সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুধু জানানো হয়েছে হাই কমিশনার ইমরান হায়দার সপরিবারে পাকিস্তান গিয়েছেন এবং তার জায়গায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। একই ঘটনা ঘটেছিল সৈয়দ আহমেদ মারুফের ক্ষেত্রেও। এই ঘটনার পর আবারও বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। 15 মাসের মাথায় একই দেশের হাই কমিশনারকে নিয়ে একই রকম ঘটনা ঘটায় বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার 20 আগস্ট দুপুর 1:58 পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এই সময় তার সাথে ছিলেন স্ত্রী নাইমা ইমরান হায়দার এবং ছেলে জাফর আলী হায়দার। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যান। ইমরান হায়দার সপরিবারে ব্যাংকক হয়ে পাকিস্তান গিয়েছেন। এর আগে কয়েকদিন আগে হাই কমিশনার ইমরান হায়দারের বাসায় ভোর রাতে আগুন লাগার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত 6 আগস্ট ঢাকার গুলশানে পাকিস্তানের হাই কমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা হায়দার। তাদেরকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডিএমপি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ও পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দৈনিক কালের কণ্ঠ ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলনের বরাত দিয়ে জানায়, 6 আগস্ট ভোর 4:56 কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের তীব্রতা এত কম থাকা সত্ত্বেও এতটা ধোঁয়া কিভাবে তৈরি হয়েছিল সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে জানিয়েছিল, আগুন খুব একটা ছিল না বিধায় দ্রুতই তা নির্বাপন করা সম্ভব হয়েছে। তবে বাসভবনে প্রচুর ধোঁয়া জমে যাওয়ায় তারা বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করার ব্যবস্থা করে। বৈদ্যুতিক গোলযোগের কারণে টিভিতে শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছিল খবরটিতে উল্লেখ করা হয়। পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। যদিও প্রথম দিকে দাবি করা হয় পাকিস্তানের হাই কমিশনার ও তার স্ত্রীর অবস্থা গুরুতর কিছু ছিল না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয় এই ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, 6 আগস্ট আনুমানিক ভোর 5টার দিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় দুজনই শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন, তবে তারা কেউ অগ্নিদগ্ধ হননি।
অন্যদিকে দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছিল, স্ত্রীকে কেবিনে রাখলেও শারীরিক অবস্থা খারাপ হয় হাইকমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঢাকা পোস্টের খবরও একই তথ্য জানানো হয়েছিল। পাকিস্তানের হাইকমিশনার অসুস্থ থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দল তাকে দেখতে না গেলেও একমাত্র জামায়াতে ইসলামীর নেতারা হাসপাতালে গিয়েছিলেন। গত 8ই আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্যরা। গত 14ই আগস্ট ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। এরপর 20 আগস্ট তিনি সপরিবারে পাকিস্তান গিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশের দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন, তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পাকিস্তান হাইকমিশন থেকে তাদেরকে ইমরান হায়দারের পাকিস্তান যাওয়ার তথ্য জানানো হয়েছে, তবে তিনি কত দিনের জন্য ছুটিতে গিয়েছেন সেটি জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক মহলে এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ গত 15 মাসের মধ্যে ঢাকায় পাকিস্তান হাইকমিশনারকে নিয়ে দ্বিতীয়বারের মতো একই ঘটনা ঘটল। গত বছর 8ই আগস্ট বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে ইমরান হায়দার দায়িত্ব নিয়েছিলেন। তার আগে 2025 সালের 11ই মে হঠাৎ করে ঢাকা ছাড়েন আগের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সৈয়দ মারুফ 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের মিত্রদের সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল সৈয়দ আহমেদ মারুফের। অন্তর্বর্তী সরকার প্রথম 9 মাসে সৈয়দ মারুফ চষে বেরিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা। সবশেষ 2025 সালের 9 মে কক্সবাজার সফরে গিয়েছিলেন, আর ওই সফর নিয়ে দেখা দেয় বিতর্ক, যে কারণে সফরের মাঝ পথেই তাকে জরুরি ভিত্তিতে পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়া হয়। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছিল, অতি সক্রিয় এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছিল। এ নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2025 সালের 17 জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়েছিল, বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও তিনি ঢাকায় আর ফেরেননি। এরই মধ্যে মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। তিনি ঢাকায় সাবেক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হন। এর আগে 2025 সালের 13ই মে দৈনিক প্রথম আলোর আরেকটি রিপোর্টে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী সৈয়দ মারুফ কত দিনের ছুটিতে গিয়েছিলেন সেটিও তখন পাকিস্তান হাই কমিশন জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রথম আলোর ওই প্রতিবেদনটিতে বলা হয়েছিল, সৈয়দ মারুফ 2025 সালের 11ই মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়। বলা হয়, তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে অবসরপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফ। তখন পাকিস্তান হাই কমিশনের কাছে জানতে চাওয়া হয়, সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাই কমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় 2 সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। 2025 সালের 13ই মে দৈনিক কালবেলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই বছরের 9 মে সৈয়দ মারুফ কক্সবাজার সফরকালে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে। সৈয়দ আহমেদ মারুফ তখন 3 দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন। বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায়, সৈয়দ মারুফের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী। হাই কমিশনার সৈয়দ মারুফ কক্সবাজার উখিয়ায় অবস্থিত হোটেল সিপারলে ওঠেন। সেখানে সেই নারী সহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। 9 মে নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারী সহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ মারুফ। কালবেলার খবরে বলা হয়েছিল, কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা।
তখন তাদের পক্ষ থেকে বলা হয় তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন। সৈয়দ মারুফের সঙ্গে থাকা ওই নারীর সাথে তার সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। তাদের কক্সবাজারের সফরটি গোপন রাখতে হাই কমিশনার ও তার বন্ধু একসঙ্গে টিকিট কেটেছেন এবং সেই নারী আলাদাভাবে টিকিট কেটে ভ্রমণ করেছেন। তখনকার হাই কমিশনার সৈয়দ মারুফের ভ্রমণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তখন অবহিত করেন। বিষয়টি তখন পাকিস্তান সরকার অবধি পৌঁছায়। পরে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। হাই কমিশনার তার সফর সঙ্গী সেই নারী ও বন্ধু আজহার মাহমুদকে কক্সবাজারে ফেলে ঢাকায় ফেরেন। ওই সময় কূটনৈতিক সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার আমলে সৈয়দ মারুফের ছিল অবাধ অ্যাক্সেস। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তখন তার অবাধ যাতায়াত ছিল। কিন্তু নারী ঘটিত বিষয়টি ধামা চাপা দিতে তখন পাকিস্তান সরকার তাকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। তার জায়গায় দায়িত্ব দিয়ে মিয়ানমার থেকে ইমরান হায়দারকে পাঠানো হয়েছিল। এর আগে ইমরান হায়দার 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কূটনৈতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউ ইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তবে আগুনের ঘটনাটির রহস্য নিয়ে কূটনৈতিক পাড়ায় আলোচনা চলমান থাকা অবস্থায় ইমরান হায়দার পাকিস্তান চলে যাওয়ায় এবং তিনি কতদিনের ছুটিতে গিয়েছেন সেটি না জানানোর কারণে আবারও গুঞ্জন দেখা দিয়েছে। সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠলে, সেনাবাহিনীর প্রধানই যদি রাষ্ট্রপতি হয়ে বসতে চান, জরুরি অবস্থা জারি করাতে চান, একটা নতুন সরকার গঠন করে দিতে চান, মূল কথা সেনাবাহিনী নামে বেনামে কু করতে চাইলে কোন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কোন সরকারকে নিরাপদ রাখতে পেরেছে এখন পর্যন্ত বাংলাদেশে তার উদাহরণ নাই। বাংলাদেশে আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্বজন প্রিয় ব্যক্তি। তিনি এমন পরিচিত একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে যাকে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে সকলেই তার নির্বাচনটাকে বিএনপির রাষ্ট্রপতি পদে বিশেষভাবে প্রশংসা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি হতে পারেন, এই আলাপটা কিন্তু বিএনপি নির্বাচন করবার আগে থেকেই ছিল। বিএনপি নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি পদে এমন একজন বিশ্বস্ত বিশ্বাসভাজন ব্যক্তিকে বসাতে চাইবেন যিনি বিএনপি সরকারকে নিরাপত্তা দেবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় থাকার বিষয়টাকে আরো নিরাপদ করে দেবেন। বাংলাদেশে এমনিতে রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির বটে, কিন্তু এটা একটা মূলত আলংকারিক পদ। মানে বলা হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এই দুটো পদে তিনি স্বাধীনভাবে নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, আর সবই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করতে হয় বটে। কিন্তু সংকটকালে বাংলাদেশে বরাবর দেখা গেছে রাষ্ট্রপতি পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে একেবারে সোজা বাংলা ভাষায় বললে, যখনই বাংলাদেশে কোনো সামরিক কূ অনুষ্ঠিত হয়ে যায় নীরবে নিভৃতে কিংবা উচ্চকণ্ঠে, তখন রাষ্ট্রপতি পদটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সংবিধানে যদিও রাষ্ট্রপতির একটা জরুরি অবস্থা জারির যে সক্ষমতা আছে সেটাও আছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর ক্রমে, কিন্তু যুদ্ধ হচ্ছে, বহি আক্রমণ হচ্ছে, আভ্যন্তরীণ গোলযোগ ঘটছে, এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে দিয়েই কিন্তু জরুরি অবস্থা জারি করিয়ে নেওয়া সম্ভব। সংকটকালে যদি সত্যিকারের ক্ষমতাবান পক্ষটা তাকে চাপ দেন ঠিকমতো কিংবা তার পাশে থাকেন, এ কারণেই বিশ্বস্ত বিশ্বাসভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রয়োজন বটে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রথমবারের মতো সেই রাষ্ট্রপতি হতে পারবেন যেই রাষ্ট্রপতি সত্যিকার অর্থে যে কোনো রকম সামরিক কূ বা উচ্চাভিলাষী সেনা কর্মকর্তাদের উচ্চাভিলাষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রক্ষা করবেন? খালেদা জিয়া, তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া কিন্তু 2007 সালে যখন তিনি বিচারপতিদের বয়স বাড়িয়েও KM হাসানকে প্রধান উপদেষ্টা করে বিদায় নিতে পারলেন না, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বানিয়ে তিনি একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গড়ে দিলেন এবং তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন। কিন্তু সেই ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে কিন্তু পরে 1-11 ঘটিয়ে ফেলেছিল
বেগম খালেদা জিয়ারই অনেক সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে নিয়োগ করা সেনাপ্রধান মইনুল আহমেদ। কাজেই বঙ্গভবনে গিয়ে যখন সেনা প্রধানেরা উপস্থিত হন, সেনা কর্মকর্তারা সশস্ত্র অবস্থায় গিয়ে উপস্থিত হন এবং সাইন ইট বলেন, মানে স্বাক্ষর করুন, এখন স্বাক্ষর করুন, হয় রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়ে দেন, না হলে জরুরি অবস্থা জারি করেন, মানে যখন যেটাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানেরা গিয়ে বঙ্গভবনের সশস্ত্র অবস্থায় উঠে রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন, এর সবই বাংলাদেশের রাষ্ট্রপতিরা মেনে নিতে বাধ্য হয়েছেন। মানে বিভিন্ন জনের বয়ানে এমনও জানা যায় 11:11 সময় ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি শুনেছেন কেন জরুরি অবস্থা জারিটা খুবই জরুরি, জরুরি অবস্থা জারি না হলে সেনাপ্রধান ওই যে এখন তারেক রহমান যাকে বিচার করবেন বলে গ্রেফতার করে নিয়ে গেছেন মাসুদ উদ্দিন চৌধুরী, তখনকার সাভার জিওসির প্রধান, তখনকার ডিজিএফআই প্রধান, এদেরকে নিয়ে তিনি যখন গিয়ে উপস্থিত হলেন ইয়াজউদ্দিন সাহেবের বঙ্গভবনে এবং গিয়ে বললেন যে তিনি যদি আজকেই জরুরি অবস্থা জারি না করেন, মানে 1-11 না ঘটান, তাহলে সেনাবাহিনী আর শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না, কাজে এই ঘটনাটা আজকেই ঘটাতে হবে। তখন নাকি ইয়াজউদ্দিন আহমেদ কাচুমাচু করে বলেছিলেন যে তিনি একটু ভেতরে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চান, কিন্তু ওইটুকু সময়ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দেওয়া হয় নাই। আর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদই কি এই ঘটনার প্রথম ভুক্তভোগী? এর আগে 1976 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা সেনাপ্রধান জিয়াউর রহমান গিয়ে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক প্রশাসক মোহাম্মদ আবু সাদাত সায়েম তার বঙ্গভবনে, এবং সেখানে গিয়ে তখন তিনিও একা যান নাই, তিনিও আরো সেনা কর্মকর্তাদের নিয়ে গিয়েছিলেন, এরশাদ সাহেবকে নিয়ে গিয়েছিলেন এবং আরো অন্যান্য সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়ে, এবং ইতিহাস লেখকই লিখেছেন সশস্ত্র অবস্থায় গিয়ে তারা হাজির হয়েছিলেন। রাতভর তারা ওই আবু সাদাত সায়েমকে বলে যান যে তিনি যেন প্রধান সামরিক প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়ে দেন। এবং ইতিহাস লেখক মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় অসময় বইয়ে স্পষ্টত তিনি লিখেছেন যে ওই যে 1976 সালের 28 নভেম্বর জিয়া যেয়ে উপস্থিত হলেন বঙ্গভবনে আবু সাদাত সায়েমের, তার প্রধান কারণ ছিল যে তিনি বুঝেছিলেন যে বিচারপতি সায়েম একাধারে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসক হিসেবে থাকলে তার জন্য সেনাপ্রধান জিয়ার জন্য এটা বিপজ্জনক হতে পারে। এবং ওই ইতিহাস লেখক মহিউদ্দিন আহমেদ লিখছেন যে সায়েম কিছুতেই রাজি হচ্ছিলেন না। রাত 1টার দিকে গিয়ে অবশেষে এই সেনা কর্মকর্তারা তাকে রাজি করাতে পারেন সই করতে, যাতে তিনি প্রধান সামরিক প্রশাসকের পদটা ছেড়ে দেন। এরপর যে বই লিখে গেছেন বঙ্গভবন লাস্ট ফেজ নামে, সেই বইয়েও তিনি উল্লেখ করেছেন যে তিনি যে শেষ পর্যন্ত 1977 এপ্রিলে রাষ্ট্রপতি পদটাও ছেড়ে দিতে বাধ্য হলেন সেনাপ্রধান এবং প্রধান সামরিক প্রশাসক জিয়ার কাছে, সেটাও তিনি স্বইচ্ছায় করেন নাই। তিনি যে অসুস্থ এটা বারবার তাকে বুঝিয়ে চাপ দিয়ে তারপর অসুস্থতার কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। কাজেই সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠলে, সেনাবাহিনীর প্রধানই যদি রাষ্ট্রপতি হয়ে বসতে চান, জরুরি অবস্থা জারি করাতে চান, একটা নতুন সরকার গঠন করে দিতে চান, মূল কথা সেনাবাহিনী নামে বেনামে কু করতে চাইলে কোন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কোন সরকারকে নিরাপদ রাখতে পেরেছে এখন পর্যন্ত বাংলাদেশে তার উদাহরণ নাই। 2024-এর 5ই আগস্টেও যা হলো, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার 2 কাঁধে নৌবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধানকে নিয়ে ওই যে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়তে। আর তার আগে সেনাপ্রধান যে সেনানিবাসে বাংলাদেশের তাবৎ রাজনৈতিক দলগুলোকে ডেকে ঠিক করে নিলেন যে কি ধরনের সরকার গঠিত হবে, এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে একটা নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, এর মাঝে যে সরকারটা গঠিত হবে তার মূল দায়িত্ব হবে নির্বাচন। এসব পাশ কাটিয়ে সেনাপ্রধান ওয়াকার যে প্ল্যান করলেন যে তিনি শেখ হাসিনার পতন হওয়া মাত্র যে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করবেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে, তার প্রধান হয়ে উঠবেন জামায়াতে
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেগুলো মাথায় রাখলে এই যে এ দফায়ও 2024-এর 5ই আগস্টে শুধু যে সেনাপ্রধান ওয়াকার একটা কু ঘটিয়ে দিয়েছেন তাই নয়, শুধুমাত্র সরকারের পতন ঘটিয়েছেন তাই নয়, তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ওই যে সেনাবাহিনীর সেই 111 থেকেই 111 থেকেই যেটা স্বপ্ন, দ্বিদলীয় শাসন ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান, ইউনূসের একটা রাজনৈতিক দলের উত্থান, সেই প্রক্রিয়াটাও কিন্তু বেশ সম্পন্ন করে এনেছেন। -2 ফর্মুলার একটি দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ করে রাখা গেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল করে রাজনীতিতে অধিষ্ঠিত করা গেছে। আর ইউনূসের দল হিসেবে একেবারে ইউনূস সরকার গঠন করার পরেই যেমন ক্ষমতার কেন্দ্রে তরুণ ছাত্র নেতাদের নিয়ে আসতে পেরেছেন ওয়াকারুজ্জামান, ঠিক তেমনি ভাবে তিনি সেই ইউনূসের দলটাকেও কিন্তু পুরোপুরি তার এক রকমের পৃষ্ঠপোষকতা এবং ইউনূস সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে গঠন করার সুযোগ দিয়েছেন। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেই তরুণ নেতারাও সংসদ সদস্য হয়ে বসেছেন এবং রাজনৈতিক কার্যক্রমে কি করা দরকার কি না করা দরকার এই বিষয়ের যেসব সিদ্ধান্ত, সেসব সিদ্ধান্তের কেন্দ্রে এখনো অবস্থান করছেন। মনে রাখতে হবে রীতিমতো শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তিনি যাকে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, সেই শাহাবুদ্দিন চুপ্পু পরে বললেন বটে শেখ হাসিনা তাকে কোনো পদত্যাগপত্র দিয়ে যান নাই, কিন্তু ওই যে 3 বাহিনী প্রধান গিয়ে যখন বঙ্গভবনে উপস্থিত হলেন এবং তার ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দ্রুততম সময়ে বেগম খালেদা জিয়া মুক্ত হবেন এবং তিনি বলেছিলেন দ্রুততম সময়ে একটা নির্বাচন হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তারপর এই সেনাবাহিনীর ফর্মুলাতেই সংবিধানে কোথাও নাই যেই উপদেষ্টা পরিষদ গঠন, সেই উপদেষ্টা পরিষদ গঠন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং সেই সরকারটা প্রায় 2 বছর ক্ষমতায় থেকে অবশেষে একটা নির্বাচন দিতে বাধ্য হলো 2026-এর ফেব্রুয়ারি মাসে এসে। সেনাপ্রধান ওয়াকার অবশ্য সেটার বাহবা নিচ্ছেন বটে নির্বাচিত বিএনপি সরকারের কাছ থেকে, যে তিনি না থাকলে নাকি কিছুতেই এই ইউনূস নির্বাচনটা করে ক্ষমতা ছেড়ে দিত না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওয়াকারুজ্জামান না থাকলে হয়তো কোনোদিন বাংলাদেশে ইউনূস সরকার প্রতিষ্ঠিতও হতো না, আন্দোলন করা ছাত্ররা এসে ক্ষমতার কেন্দ্রে বসতে পারত না এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতির এত বড় শক্তি হিসেবেও অধিষ্ঠিত হতো না। কাজেই এসব কথা মাথায় রাখলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে খুব নিরাপদ বোধ করা হয়তো তেমন ভাবে সম্ভব নয়। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি নাকি নির্লোভ এবং নির্লোভ বলেই নাকি তিনি ইউনূস সরকার গঠন করে দিয়েছিলেন কিন্তু নিজে ক্ষমতা গ্রহণ করেন নাই, সেই ব্যক্তিটিকে 2027 সালের মাঝামাঝি পর্যন্ত সেনাপ্রধান হিসেবে রেখে সত্যি কতটা নিরাপদ থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নিশ্চয়ই তিনি সেটা ভাবছেন, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ব্যাপক জাতীয় পরিচিতি পেয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, সেটাও যে কোনো বেসামরিক সরকারের জন্য বেশ উদ্বেগের বিষয় বটে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো যেসব দেশেই রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছে, কিংবা আরব বসন্তের ইতিহাসটাও যদি আমরা মনে করি, তাহলেও দেখব যে সাধারণভাবে ওই রেজিম চেঞ্জ অপারেশনের পর, এক সরকারের পতন ঘটানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র কোথাওই শান্তিতে প্রথমবার নির্বাচিত সরকারকে কিন্তু ক্ষমতায় থাকতে দেয়নি। যেমন মিশরে তারা পছন্দ করেছে সিসির মতো একজন সামরিক কর্মকর্তাকে একটা দীর্ঘ মেয়াদে সরকার পরিচালনার জন্য। কাজেই সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশে যে দেশি বিদেশি পক্ষগুলো সারাক্ষণ সরকার পরিবর্তন, ক্ষমতা পরিবর্তন, বাংলাদেশের রাজনীতিতে নানা রকম পালাবদল ঘটাতে সংযোগ রাখে, সেটাই বাংলাদেশের ইতিহাস। এই সব মিলিয়ে সজ্জন ভদ্রলোক বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি জীবন কেমন যায় সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি দেখতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান
তার সরকারকে, তার প্রধানমন্ত্রিত্বকে আরো নিরাপদ করতে শুধু রাষ্ট্রপতি পদে বদলে নিয়েই থামেন, নাকি তার চেয়েও গুরুত্বপূর্ণ যে পথটি বরাবর রাষ্ট্রপতিকে দিয়ে তাদের ক্ষমতায় আসার পথ হাসিল করে থাকে, সেই পথটিতেও পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী তারেক রহমান?